হ্যালো প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তো প্রিয় বন্ধুরা, আজকে তোমাদের যে গল্পটা শোনাবো সেটা খুবই দারুণ একটি গল্প। তো চলো দেরি না করে গল্প শুরু করা যাক। তো বন্ধুরা, আমার নাম ঝুমু। আমার বিয়ে হয়েছে আমার বয়স যখন 16 বছর। বাবা মার তেমন একটা আয় ছিলেন না, মেয়ে বলে খুব তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেন। তাছাড়া শুধু আমারই যে 16 বছরে বিয়ে হয়েছে এমনটা নয়, আমাদের গ্রামে খুব ছোট ছোট মেয়েদের বিয়ে হয়ে যায়। 14, 15, 16 বছর না হতেই বিয়ে হয়ে যায়। এই নিয়ে আমাদের গ্রামে বিশাল একটা আন্দোলনও হয়েছে। সে যাই হোক বন্ধু, ওদিকে আর যাব না। আমাকে বিয়ে দিল আমাদের গ্রাম থেকে পাশের গ্রামে। ছেলেটার নাম ছিল সত্তর। সত্তর খুব একটা ভালো মানুষ ছিল না, আস্ত একটা নেশাখোর জুয়ারি ছিলেন। নারী কেলেঙ্কারি থেকে শুরু করে এমন কোনো কাজ নেই সত্যজিৎ করতেন না। তারপরে প্রতিদিনই বিয়ের পর প্রতিদিনই আমাকে টাকার জন্য প্রেশার দিত, কিন্তু আমার ফ্যামিলি যে ফ্যামিলি, টাকা কোত্থেকে দিবে? এমনি তাদের সামর্থ্যে যতটুকু কুলাইছে তারা যৌতুক দিয়েছে। 1.5 লক্ষ টাকা দিতে আমার বাপ মায়ের অনেক কষ্ট হয়েছে। আমাকে প্রতিনিয়ত খুবই খারাপভাবে মারধর করতো আর বলতো বাবার বাড়ি থেকে টাকা নিয়ে আসতে। আমি অনেক দিন এভাবে সহ্য করেছি। বাবা মায়ের অবস্থা দেখে কিছুই বলিনি বাড়িতে। সহ্য করতে করতে আমার বাবা হুট করে একদিন একটি হাতে মাছ নিয়ে আর কিছুটা চাল নিয়ে এসেছে আমার বাড়িতে আমাকে দেখার জন্যে। কিন্তু সে এসে দেখলো আমাকে এমনভাবে মেরে মাটিতে পিষে দিচ্ছে, সরাসরি আমার বাবার চোখে পড়ে। পরে বাবা নিজেই আমাকে ওই বাড়িতে ডিভোর্স নেন। নেওয়ার পর আমি বাড়িতে আসি। বাবা মার এই অবস্থা দেখে আর আমার সাথে ঘটে যাওয়া ঘটনায় আমাকে একদম স্তব্ধ করে দেয়। আমি সিদ্ধান্ত নিই আমি টাকা পয়সা রুজি করব, আমার সময়কে আমি বদলাবো। তারপরে আমাদের গ্রাম থেকে বিদেশে লোক পাঠায়। আমি ওদের সঙ্গে যোগাযোগ করলাম। পরে ওরা বলল মেয়েদের যেতে টাকা লাগে না, যে বাড়িতে কাজে যাবে তারাই নাকি টাকা দিয়ে নিয়ে যায়। তো যাকগে, ওখান থেকে ওরাই আমাকে টাকা পয়সা দিয়ে সব কিছু করে নিয়ে গেল। আমিও চলে গেলাম। গিয়েছিলাম সৌদিতে। সেখানে আমার সাথে কী কী ঘটেছিল মূলত সেই ঘটনাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো বন্ধুরা, এখন শুরু করছি মূল কাহিনী। আমি যে কফিল সাহেবের বাসায় উঠেছিলাম সেই কফিল ছিল ইয়া উঁচা লম্বা। দেখতে তো বেশ ভদ্রলোক ছিল। তারা স্বামী স্ত্রী ছিল আর তাদের ছোট্ট একটা বাচ্চা ছিল। তো তারা চাকরি করতে যেত আর আমার মূল কাজটাই ছিল সেই বাড়িতে তাদের বাচ্চাকে দেখাশোনা করা আর বাড়ির কাজকাম করা। আমিও খুবই নিষ্ঠার সাথে কাজ করতে থাকি। ওখানে যাওয়ার পর আমার অনেক কষ্ট হয়, অনেক কান্নাকাটি করি। সে আর তোমাদেরকে কী বলবো। যারা মূলত বিদেশে গিয়েছে থেকেছে তারা অবশ্যই আমার এই কথা বুঝতে পারবে। আমি প্রথম প্রথম যখন গেলাম তখন মানে ঠিকমতো তো এক একটা কথা বুঝি না। ভাষা যা 2-4টা শিখেছি বুঝি না। এদিকটা একটা খামতি ছিলই। দ্বিতীয়ত খামতি ছিল খাবার দাবার নিয়ে। কিছু বুঝে উঠতে পারছিলাম না। তার উপরে ওনাদের আচরণটা যা আমি বুঝতে পারবো সেটাও বুঝতে পারছিলাম না। খুবই তুচ্ছ তাচ্ছিল্য করে দেখে ওনারা। তো ম্যাডামটা আবার ভালো ছিল। ওনার বাচ্চাকে আমি দেখাশোনা করতাম, তো খুবই ভালো ছিলেন। তো দেখাশোনা করতে লাগলাম। অনেক কষ্ট হয়েছে। আমাকে তো মারধরও করেছে। কিন্তু আমি দাঁতের উপর দাঁত কামড়িয়ে রেখে সমস্ত কষ্ট হজম করেছি। এভাবেই আমি বেশ 1.5 মাস ওখানে পার করলাম। আমি হাতে একটা স্যালারিও পেয়ে গেলাম। তারপরে সেই স্যালারিটা বাবা মার কাছে পাঠিয়ে দিলাম, আমার প্রথম মাসের স্যালারি। দেওয়ার পর যে ছেলেটা আমাকে মূলত পাঠিয়েছে, দালাল, ওর সঙ্গে আমার একটা চুক্তি হয়েছিল, আমি গেলে কাজে লাগলে তোকে কিছু টাকা দেব। তো যাক, ওকেও টাকা দিতে হবে। ওর সাথে ফোনে কথা বললাম এ মাসে তো সমস্যা, জানিসই তো বাবা মার বাড়িতে অবস্থা, সামনের মাসে তোর টাকাটা আমি চুকিয়ে দেব, এ বলে রেখে দিলাম। তো এইভাবে মোটামুটি 2 মাস হয়ে গেল আমার। 2 মাস পর্যন্ত এমনি মারধরের শারীরিক নির্যাতনগুলো হলেও অন্য কোনো নির্যাতন হয়নি। 2 মাস থেকে শুরু হলো আরেক কাহিনী। একদিন আমার ম্যাডাম বন্ধের দিন তার কন্যা সন্তানকে নিয়ে তার বাবার বাড়িতে গেছে বেড়াতে। সেদিন আমি বাড়িতে একে একে।
কফিল সাহেব আর যাননি, ওই দেশের মালিকদের কফিলই বলে। যাই হোক, কফিল সাহেব যাননি, উনি বাড়িতে আছে। বাড়িতে তো আর কেউ থাকে না, শুধু আমি একা একাই আছি। বারবার আমাকে এটা ওটা অর্ডার করে। এদিকে ম্যাডাম রেডি হয়ে বের হয়ে গেলেন তার বাচ্চাকে নিয়ে। সারাদিন আর আসবেন না, হয়তো বা রাতে আসবেন, এরকম পরিস্থিতি। তো সাহেব যেটা অর্ডার দিচ্ছে আমি সেটাই করছি। তারপরে বাড়ির সমস্ত কাজকাম শেষ, আমি একটু রেস্ট করতেছি। আমার আগটা লেগে গেল। লেগে যেতেই যে যে ঘটনা আমার সাথে ঘটেছিল তার কল্পনাও ভাবা যায় না। আমি শুয়ে এলাম, হুট করে দেখলাম কফিল সাহেব আমার সেই ঘরের মধ্যে চলে এসেছে। এমন অবস্থায় এসেছে, তাকে দেখে তো আমি পুরাই ফিদা। এসে আমার কাছে সে বসে পড়ল। বসে পড়ে আমাকে জিজ্ঞাসা করতেছে, এই তোদের বাড়িতে কে কে আছে? তোর কে কে আছে? তোর কি আগে বিয়ে হয়েছিল? আমি বললাম, না, আমার বিয়ে শাদী হয়নি। আমার বাবা মা খুব অসহায়, অসুস্থ, ওনারা কাজকাম করতে পারেন না, এই জন্যই আমি বিদেশ আসা। বলল, তোর সব কষ্ট দূর হয়ে যাবে, টেনশন করিস না। কিন্তু ওনার যে অবস্থায় আসছিল ওটা দেখে তো আমার ভয়ে আত্মা কাঁপছিল, এরকম একটা পরিস্থিতি ছিল। যাকে আমি পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করলাম, লাস্ট পর্যন্ত কোনো কিছুই হলো না। যেটা কফিল সাহেব চাইল সেটাই হইল। এটা হচ্ছে বাস্তব ঘটনা। তখন আমাকে বলল, আয়, আর লজ্জা পাস না, লজ্জা শরম করে কাজ নেই। আমার কথা যত ভালো করে শুনবি, আমার খেয়াল যত তুই ভালোভাবে রাখবি, আমিও তোর খেয়াল ততটা ভালোভাবেই রাখব। এই বলে আমার হাতটা ধরে বিছানা থেকে উঠিয়ে বসালেন। আমি হেলান দিয়েছিলাম তখনও। সোজা করে বসে সেও নিজে বসে পড়লেন। অন্যদিকে ভয়ে আমার রুহু কেঁপে উঠছিল। একই তো বিদেশ, তার উপরে এই মানুষ যাকে দেখলে আমার ভয় লাগে, এরকম একটা মানুষ আমার পাশে বসছে, আমার সাথে কথা বলতেছে। হ্যাঁ, তারপরও কী অবস্থায়, সেটাই তোমাদেরকে বলবো, কী অবস্থায়। মানে ও একদম একটা, মানে চটির মতো কাপড় একবারে লেগে আছে, এই ধরনের একটা পুরোপুরি জাইঙ্গা পড়া। যাকে ওইটা দেখে তো আমার মানে কলিজা ধরপর ধরপর উঠে গেছে। আমি ওনার কথা শুনতেছি শুনতেছি শুনতেছি, এমন সময় উনি ডাইরেক্ট আমাকে অ্যাটাক করলো। অ্যাটাক করে ক্ষুধার্ত এক হায়নার মতো ঝাঁপায়া পড়লো। মনে হচ্ছে যে কত বছর ধরে না খেয়ে আছেন উনি। আমি শত বাধা দেওয়ার পরও, শত কিছু করার পরও কোনোভাবেই তাকে থামাতে পারিনি। তো জীবনে যেহেতু ফার্স্ট টাইম ছিল, সেহেতু কষ্টটা হবে, অস্বাভাবিক কিছু নয়। তারপর একা একা সহ্য করতে থাকলাম এগুলা। কাকে বলবো, ওখানে কে আছে? আর বলার পরে তার পরবর্তী পদক্ষেপটা কি হবে কিছু ভেবে পাচ্ছিলাম না। যখন এভাবে জিনিসটা কন্টিনিউ হয়ে গেল, দেখা যায় ম্যাডাম অফিসে আগে বের হয়ে গেল, সাহেব তো পরে যায়। সেই বেলা 10:30 11টায় চলে যায়। সাহেব যায় ব্যবসার কাছে, ম্যাডাম যায় চাকরিতে। ম্যাডাম আগে যাবে, এটাই স্বাভাবিক। সাহেব থাকে। তো শুরু হলো প্রতিদিন এই কাহিনী। প্রতিদিনই আমার সাথে সে তার মতো করে ব্যবহার করতেন, আচরণ করতেন, তার ইচ্ছে পূরণ করতেন, তার মতো করে খাওয়া দাওয়া করতেন, তার মতো করে বিলাসিতা করতেন। আমার ওখানে কিছুই করার ছিল না। এইভাবেই আমার দিনগুলো কাটতে 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 যখন আমি দেখলাম যে 3 মাস আরও পার হয়ে গেল, তখন শরীরে অস্বাভাবিক কিছু ফিল করি। করার যে ছেলেটার মাধ্যমে আমি মূলত গিয়েছিলাম, বিষয়টা আমি ওকে জানাই। ও আমাকে আমাদের দেশের একটা মেয়ের ঠিকানা দেয়। ঠিকানা বলতে ওর ফোন নাম্বার দেয়, ওর সঙ্গে যোগাযোগ করি। ও আমাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর আমি আমার ম্যাডামকে পরিচয় দিই, আমাদের বাড়ির আমার বোন হয়। তখন ওই বোনটা বুঝিয়ে বলে যে ডাক্তারের কাছে যেতে হবে, ওটাও অসুস্থ। তো ডাক্তারের ওখানে যেয়ে দেখে যে আমি মোটেও ভালো নেই, এরকম বাচ্চা চলে আসছে। তো এটা নিয়ে তো অনেক প্রেশানি ভোগ করতে করতে তো শেষ। কী করবো, ভয়ে তো আমার হাত পারও কেঁপে উঠছে। পরে ওর নাম ছিল সোনালি, যে মেয়েটার আমার নাম্বার আমাকে দিয়েছিল। তো সোনালি
আমাকে বললো, একদম চিন্তা করো না, হ্যাঁ আমি এখানে আছি, আমি বহু বছর ধরে থাকি, যা হবে ভালো হবে, খারাপ হবে না। তার পরবর্তী পদক্ষেপ আমি তোমাকে নিয়ে দেবো, যাতে এই ধরনের দুর্ঘটনা আর না ঘটে। দেখো, বিদেশে ম্যাক্সিমাম এগুলা হয়, এর জন্য যারা আসছে তারা বিষয়টা জানে। আর যারা মোটামুটি লাখে একটা ভালো পড়ছে সেটা ভিন্ন ব্যাপার, খারাপই বেশি পড়ে, তুমি টেনশন করো না। পরে সোনালি আমাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। ওখানে অ্যাবর্শন করার কোনো সিস্টেমই নাই, ঠিক আছে। আর যত টাকা লাগবে অত টাকা দিয়ে কি বলবো তোমাদের, সে বলার ভাষায় নেই। পরে হচ্ছে যাক, ওর মতো করেও মেডিসিন নিল, নেওয়ার পর আমাকে খাওয়াইলো। খাওয়ার পরে বেশ কিছুদিন পর এটা হচ্ছে যে আমার ক্লিয়ার হয়ে গেল। আমি অসুস্থ ছিলাম, ও আমাকে মারাত্মকভাবে হেল্প করছে, করার পর আমি সুস্থ হলাম। তারপরে ও আমাকে এমন ধরনের কিছু ট্রিটমেন্ট দিত যে আর কখনোই এগুলো হতো না, মানে যে বাচ্চা আসা টাসা হতো না। কিন্তু এই কপিলের নির্যাতন থেকে তো বাঁচার কোনো সুযোগই ছিল না। তারপরে আমি খুবই কষ্ট করে আমি 3.5 বছর সেই বাড়িতে কাটালাম। কাটানোর পর মোটামুটি সাহেবের থেকে ইজ্জত চলে গেছে যাক, কিন্তু টাকা তো লাগবে, তাই না। সাহেবের কাছ থেকে বেশ কিছু টাকা পয়সা আমি নিয়েছি বলতে সে আমাকে খুশি করেই দিয়েছিল। তা দিয়ে আমি মোটামুটি বাড়িতে বেশ কিছু করেছি, বাবা মাকে করে দিয়েছি। করে দেওয়ার পর 3.5 বছর পর নিয়েও ওই বাড়িতে আমি আর যাবই না, আমার আর এই লাইফটা একদম ভালো লাগছে না। পরে বাড়িতে এসে মাস 2 থাকলাম, থাকার পরে খুবই কষ্ট বাড়িতে, হ্যাঁ। তোলা আদারে পোলা কদিন বাঁচে, তাই না, একটা কথা আছে না, বসে খেলে নাকি রাজার ভাণ্ডও ফুরিয়ে যায়। এভাবে বেশ কিছুদিন গেল, যাওয়ার পরে কিছুতেই অভাব শুধু বাড়ছে, কাটছে না। তখন ভাবলাম গা তো বিক্রি হয়েই গেছে, না হয় একজনের কাছেই বেচবো, তাতে করে যদি একজনের জন্য পুরো ফ্যামিলিটা ভালোভাবে চলতে পারে। আমি না হয় বলেই দিয়ে গেলাম, ওরা না হয় ভালো থাকলো, এই ভেবে 3 মাসের মাথায় আমি আবার সেই বাড়িতেই চলে যাই। যাওয়ার পরে এই যে এই বাড়িতে আজকে 15 বৎসর যাবৎ কাজ করছি, আছি, থাকছি, খাচ্ছি একই অবস্থায়। এই কত 15 আর 3.5 বছর, 16, 17, 18, 18.5 বছর, ততদিনে তো ওনার মেয়েটা বড়ও হয়ে গেছে, খুবই সুন্দর হয়েছে দেখতে। কিন্তু মেয়েটা আর এখন এখানে থাকে না, মেয়েটা হচ্ছে হোস্টেলেই থাকে, ঠিক আছে। মেয়েটা অনেক সুন্দর, অনেক ব্রেনের। তো এখানেই আছে, এই ম্যাডাম আর বাচ্চা কাচ্চাও নেননি। তো এখানে চলতে স্যারের সাথে কফিলের সঙ্গে মানে সম্পর্কটা অনেক গভীর হয়ে গেছে। সে পার্সোনালি আমার অনেক অনেক খেয়াল রাখে। তো আমি আর মনে করি না যে দেশে যেয়ে বিয়ে শাদী করার আমার আর কোনো দরকার আছে। কারণ একটা কথা কি, আমি দেশে যাকে বিয়ে করব তাকে দেবার মতো তার আমার কাছে কিছু রইল না। তো তাকে ঠকানোর অধিকারটা তো আর আমার নাই। এজন্যই ভেবেছি যে বাকি জীবনটা না হয় এভাবেই কেটে যাবে। তো প্রিয় বন্ধুরা, গল্পটা তোমাদের সঙ্গে শেয়ার করার একটাই কারণ, হ্যাঁ, বিদেশটা না আসলেই মেয়েদের জন্য ভালো নয়। হ্যাঁ, ভালো হয়, লাখে একটা হয়, কোটিতে হয়তো বা 2টা হয়, আর সবই বিদেশে যারা আসে মেয়েরা সবাই এরকম নির্যাতনের শিকার। তো তোমরা যারাই বিদেশ যাবে অবশ্যই বুঝে সামলে প্রত্যেকটা কদম উঠাবে, মূলত এই জন্য শেয়ার করলাম। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই, টেক কেয়ার।